আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে নির্বাচনী লড়াইয়ে কে জিতবে এবং এই লড়াইয়ে আওয়ামী লীগ কী কী সুবিধা পেতে পারে, এই বিষয়টা নিয়ে সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেককে ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার আমন্ত্রণ জানাচ্ছে। প্রথমে একটা কথা বলে নিই, ইসলামপন্থীদেরকে নিয়ে সমালোচনা করতে আসলে একটু ভয় হয়, কারণ ইসলামপন্থীদেরকে নিয়ে সমালোচনা করলে মারাত্মক ভাষায় কমেন্টসে গালাগালি করা হয়। আমরা কিন্তু আওয়ামী লীগকে নিয়েও সমালোচনা করি, বিএনপিকে নিয়েও সমালোচনা করি, কিন্তু এই দলগুলো থেকে মারাত্মক ভাষায় কোনো গালিগালাজ এই জাতীয় কোনো কমেন্ট আসে না। কিন্তু ইসলামপন্থীদেরকে নিয়ে কোনো সমালোচনা করলেই কমেন্টে কিন্তু গালাগালির বন্যা বয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত এবং শিবিরের যারা কর্মী রয়েছেন এরা অবশ্যই গালাগালি করবে না, কিন্তু এই ইসলামপন্থীদের যে সমর্থক রয়েছে এই সমর্থকদের মধ্যে একটা শ্রেণী রয়েছে, তারা কিন্তু অকথ্য ভাষায় কমেন্টসে গালাগালি করেন। আপনাদের এই গালাগালি যখন আপনার ভিন্ন আদর্শের কোনো লোক যখন দেখে, তখন আপনাদেরকে নিয়ে তারা নেগেটিভ চিন্তা করবে। অতএব ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি সুন্দর ভাষায় আপনি প্রতিবাদ জানাতে পারেন আপনার কোনো বক্তব্য যদি পছন্দ না হয়। যেমন কাউকে যদি আপনি মিথ্যুক বলেন, সে অবশ্যই আপনার উপর রাগান্বিত হবে এবং মারাত্মকভাবে রাগান্বিত হবে। আবার যদি আপনি তাকে বলেন যে আপনার বক্তব্যটা সত্য নয়, তাহলে সে কিন্তু রাগান্বিত হবে না, কিন্তু দুইটা শব্দের অর্থ কিন্তু একই। এইবার আসি মূল আলোচনায়, যে ইসলামপন্থীদের সাথে বিএনপির যে ভোটের যুদ্ধ, এই যুদ্ধে আসলে কারা জিতবে। ইসলামপন্থীদের মধ্যে বিগত সময়ে আপনি ঐক্য না দেখলেও ইদানিং আমরা দেখতেছি যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে। এখন বাংলাদেশে কিন্তু অসংখ্য ইসলামপন্থী দল রয়েছে, তাদের মধ্যে সবচাইতে বড় হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, তারপর কৌমিভিত্তিক যেই রাজনৈতিক দলগুলো রয়েছে এগুলো। এখন বাংলাদেশে যে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে একটা গ্রুপ হচ্ছে সুন্নি আকিদার, আবার সুন্নি আকিদার মধ্যেও কয়েকটা ভাগ রয়েছে। যেমন কেউ মাজারে সেজদা দেয়, যাদেরকে শিরক করে, এরকম অনেকগুলো গ্রুপ রয়েছে। এই জাতীয় গ্রুপের সাথে জামাতের জোট হবে না। আবার সুন্নি আকিদার কারো সাথে জোট হবে কিনা এই পর্যন্ত আমি সেটা কিন্তু দেখিনি। যেটা দেখতেছি যে কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর সাথে জামাতের জোট হতে যাচ্ছে। এখন এই কওমি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর ভোট সংখ্যা কত, যদি আপনি নির্দিষ্টভাবে জামাত ইসলামের ভোট ব্যাংক যদি হিসাব করেন 1991 সাল থেকে যদি হিসাব করি, তাহলে 12 থেকে 13% পাশাপাশি। এখন বর্তমানে জামাতের জনসমর্থন কত পার্সেন্ট সেটা আগামী নির্বাচন হলেই বোঝা যাবে। কিন্তু এই জামাত ব্যতীত যে অন্যান্য ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি যেই কর্মভিত্তিক দলগুলো রয়েছে এই দলগুলোর ভোট খুব একটা নেই। হয়তো আপনারা বলবেন যে আল্লামা মামুনুল হক সাহেব যখন ডাক দেয় তখন রাজপথে অনেক মানুষ হয়, অনেক লোক হয়, তাহলে এই ইসলামিক দলগুলো একতাবদ্ধ হলে তাহলে ভোট কম পাবে কেন? তাহলে আল্লামা মামুনুল হক সাহেবের ডাকে যে লোকগুলো জড়ো হয় এই লোকগুলোকে যদি সত্যিকার অর্থে জিজ্ঞাসা করা হয় যে মামুনুল হক সাহেবের দলের নামটা কি, তারা কিন্তু সবাই বলতে পারবে না যে ওনার রাজনৈতিক দলের নামটা কি। আর কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে বেশিরভাগ লোক কিন্তু যদি এই আন্দোলনের মাঠে থাকলেও তারা নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রে যায় না। এমনকি কওমি আলেমদের কোনো স্ত্রীকে তারা ভোট কেন্দ্রে কখনো পাঠায়নি, তাদের ছেলে সন্তানরাও ভোট কেন্দ্রে যায় না ভোট দিতে। হয়তো অল্প কিছু সংখ্যক মানুষ ভোট দেয়, কিন্তু বড় একটা অংশ তারা ভোট কেন্দ্রে যায় না। এই কারণে আন্দোলনের মাঠে এই কওমি আলেমদের বিশাল সমাগম দেখলেও ভোটের মাঠে তারা একেবারে জিরো। এছাড়াও এই কওমিভিত্তিক যে আলেমরা রয়েছে এই আলেমদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে এই যে একামতে দিন বা ইসলামী যে রাজনীতি এটা গুরুত্বপূর্ণ নয়, এরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আর যারা ভোট দেয় কওমি আলেমদের মধ্যে এরা বেশিরভাগ ক্ষেত্রে এই বিএনপিকে ভোট দেয়, আবার অল্প কিছু লোক আওয়ামী লীগকেও ভোট দেয়। আর কওমি গণনার যে চরমনাইপন্থী যেই আলেমরা রয়েছেন এই আলেমরা আবার জাতীয় পার্টিকেও ভোট দেয়। অতএব এই কওমিভিত্তিক যে আলেমরা রয়েছে এই আলেমদের বড় অংশ কিন্তু জামাতকে ভোট দিবে বলে আমার মনে হয় না।
এখন অনেকেই বলতে পারেন যে ইসলামপন্থীদের পক্ষে জয় জয়কার শোনা যাচ্ছে। আসলে এই জয় জয়কারটা জামাতের অনেকটাই জনসমর্থন বেড়েছে, এটা নিশ্চিত। এবং আগামী নির্বাচনে জামাত অতীতের যে কোনো রেকর্ড ভাঙতে পারে, কিন্তু এই জনসমর্থন দিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ করা সম্ভব কিনা। বাংলাদেশের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো বেপরদা মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো আলেমদেরকে দেখলে সে কিন্তু তার ওন্নাটা অন্তত ঠিক করার চেষ্টা করে, তার মানে সে আলেমকে সম্মান করে। কিন্তু এই আলেমরা যদি ভোটে দাঁড়ায়, তাদেরকে কিন্তু ভোট দেবে না। এর কারণ হচ্ছে তারা জানে যে আলেমরা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা যেভাবে চলাফেরা করে এই চলাফেরাটা করতে দেবে না। যদিও ইসলামিক দলগুলো থেকে বলা হচ্ছে যে কোনো মহিলাদেরকে জোরপূর্বক বোরকা পরানো হবে না বা পর্দা করানো হবে না, তারপরেও এই জাতীয় মহিলারা কিন্তু এই ইসলামপন্থীদেরকে ভোট দেবে না। কারণ হচ্ছে তারা মনে করে যে এখন তারা যেভাবে স্বাচ্ছন্দ্যে বাসা থেকে সেজে গুজে বের হয়ে রাস্তায় বেরোতে পারে, যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে তারা সেটা পারবে না, এবং সেটা করতে গেলেও তাদের লজ্জা হবে। তাই তারা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বিদায় তারা কিন্তু এই ইসলামপন্থীদেরকে ভোট দিতে যাবে না। আমি কিন্তু সাধারণ মানুষের সাথে চলি এবং আমিও একজন সাধারণ মানুষ। তাই আমরা যেহেতু বিভিন্ন মানুষদের সাথে কথাবার্তা বলি, তাই আমরা বুঝতে পারি যে তাদের মনোভাবটা আসলে কি। তারা ইসলামপন্থীদের পক্ষে থাকলেও তারা কিন্তু ইসলামপন্থীদেরকে ভোট দেবে না, এবং যেই হারে ইসলামপন্থীদের সুনাম করে, কিন্তু ভোট দিতে গেলে তারা ইসলামপন্থীদেরকে ভোট দেবে আমার এটা বিশ্বাস হয় না। এছাড়াও বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে সব দলের সমর্থক একরকম নয়। এক এক অঞ্চলের লোক এক এক দলকে বেশিরভাগ লোক ভালোবাসে। যেমন আপনি অনেক অঞ্চল পাবেন যেখানে আওয়ামী লীগকে ওই সমাজের বেশিরভাগ মানুষ ভালোবাসে এবং তাদেরকে ভোট দেয়। আবার এরকম অনেক অঞ্চল পাবেন যে অঞ্চলে বিএনপিকে মানুষ বেশি ভোট দেয় এবং বিএনপিকে ভালোবাসে। আবার অনেক অঞ্চলে পাবেন জামাতকে ভালোবাসে, জামাতকে ভোট দেয়। এই অঞ্চলগত একটা দূরত্ব অবশ্যই থাকবে, এবং সেটা নির্বাচনী মাঠে অবশ্যই অনেক বড় ভূমিকা পালন করবে। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে ইসলামপন্থীদের জন্য, আলেমদেরকে ভালোবাসলেও তারা নির্বাচনী মাঠে আলেমদেরকে পছন্দ করবে না। কারণ এক একটা মানুষ এক এক কারণে রাজনীতি করে। এখন ইসলাম কি জিনিস এবং ইসলামী রাজনীতি কি জিনিস এবং ইসলামী রাজনীতি কেন প্রয়োজন, এটা আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলতেও পারবে না। এছাড়াও ইসলামপন্থীদের জন্য আরেকটা সমস্যা হচ্ছে, ইসলামপন্থীদের পক্ষে সবাই কথা বললেও ইসলামপন্থীদেরকে কিন্তু তারা ভোট দেয় না, বা ভোটের চিন্তা যখন আসে তখন তাদের চিন্তাধারা অন্যটা কাজ করে। যেমন আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে বা বেশিরভাগ সমর্থক রয়েছে, তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারাত্মক ভাষায় গালাগালি করে, কিন্তু ভোট দেওয়ার সময় ঠিকই আওয়ামী লীগে ভোট দেয়। কারণ তারা মনে করে যে আওয়ামী লীগের সব নেতারা খারাপ হলেও শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবার খারাপ হতে পারে না, এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের দিকে তাকিয়ে কিন্তু তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে দেবে। আবার একটা অংশ রয়েছে বিএনপির মারাত্মক সমালোচনা করে, কিন্তু আবার তারা বিএনপিকে ভোট দেয়। কারণ বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে তারা বিএনপিকে গালাগালিও করে, কিন্তু দিন শেষে যখন ভোট দিতে যায় তারা কিন্তু বিএনপিকে ভোট দেয়। কারণ তারা মনে করে যে বিএনপির নেতারা সব খারাপ হলেও খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান ভালো, এবং এই লোকদেরকে দেখেই তারা কিন্তু ভোট দেবে। এটাই বাংলাদেশের রাজনীতির প্রকৃত বাস্তবতা। এর মানে এটা নয় যে ইসলামপন্থীরা একেবারে ভোট কম পাবে। এর মানে হচ্ছে এটা যে ইসলামপন্থীরা জোট হলে বিএনপির সাথে লড়াই করার জন্য শক্তি অর্জন করতে পারবে, এটা নিশ্চিত। এবং বিএনপি এবং ইসলামপন্থীদের দারুণ একটা লড়াই হবে, এবং সেটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ভোটের শেষের হিসাব হচ্ছে কি, 1000 ভোটে পাশ করলেও পাস, আর 1 লাখ ভোটে পাশ করলেও পাস। অতএব এমপি নির্বাচিত হতে 1 ভোট বেশি পেয়ে যদি বিএনপির কোনো এমপি নির্বাচিত হয়ে যায়, এটাই বিএনপির জন্য যথেষ্ট। এই কারণে অনেকটাই ইসলামপন্থীরা এই বিএনপির কাছে পরাজিত হবে। কিন্তু এই ইসলামপন্থীদের এই লড়াইয়ে আসলে মূল লাভটা কার হবে? ইসলামপন্থীরা যদি এরকম হাড্ডাহাড্ডি লড়াই করে, বাংলাদেশে যে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে, এই দলটিও কিন্তু বাংলাদেশে অনেক শক্তিশালী এবং তাদের অনেক বড় একটা ভোট ব্যাংক রয়েছে। এই দুইটা দল যদি মুখোমুখি লড়াই করে, এর মাঝখান থেকে কিন্তু আওয়ামী লীগের এমপিও বেরিয়ে যাবে। যেই সব জায়গায়
আওয়ামী লীগের ভোট ব্যাংক 30 থেকে 35% রয়েছে, এইসব জায়গায় কিন্তু আওয়ামী লীগ জিতেও যেতে পারে। অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগকে নিয়ে আপনি কেন কথা বলেন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কি আপনি আপনার জরিপ চালাতে পারেন না? যারা এই জাতীয় কথা বলেন তাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা সম্ভব? আপনারা কি মনে করেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এই যে বিশ্ব যারা শাসন করে এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং সেটা অন্যান্য দেশ মেনে নেবে কিনা? হয়তো অনেকেই বলতে পারেন যে জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছে। ভাই, জামাত এবং আওয়ামী লীগ আলাদা জিনিস। জামাতের পক্ষে বাংলাদেশের জনগণ ছাড়া অন্য কেউ দাঁড়াবে না, এমনকি মুসলিম রাষ্ট্রগুলিও দাঁড়াবে না। কিন্তু আওয়ামী লীগের পক্ষে এরকম অনেক দেশ রয়েছে যারা তাদের পক্ষে লড়াই করবে, কারণ এই হিসাবটা অন্য জায়গায়, সেটা আপনারা অবশ্যই বুঝেন। এখন আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে বের করে দেওয়া যাবে না, তাদেরকে অবশ্যই রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আগামী নির্বাচনে যদি রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তাহলে তারা স্বাচ্ছন্দ্যে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে। না হলে এই ইউনূস সরকার যে নির্বাচন করবে সেই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অতএব আপনি আওয়ামী লীগকে অবশ্যই মাথায় রেখে আপনাকে ভোটের জরিপ করতে হবে। এখন ইসলামপন্থী এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বে, এই দ্বন্দ্বে আওয়ামী লীগ কী সুবিধা পেতে পারে এবং তারা কতটুকু করতে পারে? 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব অডিও কলগুলো ভাইরাল হয়েছে, এই কলগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, নিশ্চিত ধরে নিতে পারেন যে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে এই দলগুলোর খবর আছে এবং তাদেরকে ভবিষ্যতে রাজনীতি করতে দেয় কিনা সেটাও কিন্তু সন্দেহ রয়েছে। এই যে ছাত্ররা রয়েছে এবং এই যে আন্দোলনের পর যারা বঙ্গবন্ধুর মোড়ল ভেঙেছে, এই আওয়ামী লীগকে নিয়ে মারাত্মক কর্কশ ভাষায় কথা বলতেছে, এই লোকগুলোর কি অবস্থা হবে সেটা আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। কিন্তু আমরা কিছুটা আইডিয়া করতে পারি, যেটা আপনাদেরকে ধারণা দিচ্ছি। এখন এই আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা যাবে না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে 100% আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আমার ধারণা আগামী নির্বাচন অবশ্যই স্বচ্ছ করার চেষ্টা করবে ডক্টর ইউনূস সরকার এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের জনসমর্থন কত পার্সেন্ট সেটা নিয়ে আপনাকে হিসাব করতে হবে এবং তারা কত পার্সেন্ট ভোট পায়, তারা কয়টা আসন পায় এবং তারা আবার কিভাবে বাংলাদেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। যেমন বিএনপি এবং জামাত যখন লড়াই করবে, সেই লড়াইয়ে আওয়ামী লীগ যদি 100-র বেশি আসন পেয়ে যায় তাহলে কি হবে, বা 100-র কমও যদি আসন পায় তাহলেও কি হবে? বিএনপি এবং জামাত যদি লড়াই করে, এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারবে না। আমার বিশ্বাস ইসলামিক দলগুলো যদি জোট হয় এবং ছাত্ররা মিলে যদি একটা জোট করে, এই জোটে 60 থেকে 70টা আসন এই ইসলামপন্থীরা পেয়ে যেতে পারে। আবার বিএনপিও এককভাবে সরকার গঠন করতে নাও পারে, তাদের আসন সংখ্যা যদি 150-এর কম হয় তাহলে কিন্তু এই যে ইসলামপন্থীরা এবং বিএনপি মিলে কিন্তু সরকার গঠন করতে হবে। তখন এই দুইটা দল মিলে যদি সরকার গঠন করে তাহলে প্রধান বিরোধী দল কে হতে যাচ্ছে? নিশ্চিতভাবে আওয়ামী লীগ, কারণ যারা সরকারে থাকবে তারা কিন্তু সরকারি দল, বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ হচ্ছে। আমার জানা মতে বিএনপি এবং জামাত সহ ইসলামিক দলগুলো যদি আলাদা নির্বাচন করে এবং তাদের মধ্যে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে 70 থেকে 80টা আসনে আওয়ামী লীগকে পরাজয় বরণ করানো অসম্ভব। এর বাইরে আবার জাতীয় পার্টি আছে। এখন জাতীয় পার্টি কোন দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করে নাকি তারা আলাদা নির্বাচন করে, সেই ব্যাখ্যাটা আবার আলাদা। যদি আওয়ামী লীগ এককভাবেও নির্বাচন করে এবং বিএনপি এবং জামাতের যে ইসলামিক জোটগুলো, এই জোটগুলো যদি হাড্ডাহাড্ডি লড়াই করে 70 থেকে 80টা আসন যদি আওয়ামী লীগ নিয়ে নেয়, নিশ্চিত ধরে রাখতে পারেন প্রধান বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ দলে পরিণত হচ্ছে এবং আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা নিশ্চিত। এখন এই বাস্তবতা আপনারা কিভাবে অস্বীকার করেন? যারা মনে করেন আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি হিসাব করেন, কিভাবে হিসাব করবেন? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা সম্ভব?
এবং কি তারা নির্বাচনের সুযোগ পেলে তারা নিশ্চিত নির্বাচন করবে, এটা একদম গ্যারান্টিযুক্ত। তারা নির্বাচন করবে, তারা নির্বাচনের বাইরে থাকবে না। অতএব এই যে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এবং একে অন্যের বিরুদ্ধে তারা যেভাবে নেমে পড়েছে, এটা এই জামাত এবং বিএনপি দুই দলের জন্য ক্ষতিকর। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, ইসলামপন্থীদের উপরে কি হবে সেটা প্রত্যেকেই ভালো বোঝেন। হয়তো বিএনপির নেতাদের বেশি কিছু হবে না, কিন্তু বিএনপির যে তারেক রহমান বা জিয়া পরিবার, এটার উপর মারাত্মক প্রভাব পড়বে, এটা নিশ্চিত ধরে রাখতে পারেন। এখন এই বাংলাদেশের রাজনীতি এমন একটা প্রেক্ষাপটে দাঁড় হচ্ছে যে আওয়ামী লীগকে কিন্তু এই বিএনপি এবং জামাতের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই প্রতিষ্ঠা করে দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বলতে পারেন, তাহলে কি বিএনপি এবং জামাত কি জোটবদ্ধ হয়ে নির্বাচন করা উচিত? না, আমি সেটাও বলছি না। কিন্তু এই বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বের অবসান করানো উচিত। এবং এই যে আওয়ামী লীগ ব্যতীত বাকি যে দলগুলো রয়েছে, এরা কিন্তু ঐক্যবদ্ধ থাকা উচিত, নির্বাচন করুক। এখন নির্বাচনে বিএনপি জিতবে নাকি জামাত জোট জিতবে সেটা আলাদা বিষয়, কিন্তু তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন যেসব আসনগুলোতে এই দুইটা দল যদি আলাদা আলাদা নির্বাচন করে এবং সেখান থেকে যদি আওয়ামী লীগের এমপি বের হয়ে যায়, সেই আসনগুলোতে আসলে দুই দল, দুইটা গ্রুপ সমঝোতা করে নির্বাচন করতে হবে। আর সেটা যদি করতে না পারে, তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় নাও যায়, তারা কিন্তু প্রধান বিরোধী দল হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।